শুভেন্দু অধিকারী আমার নামে মানহানির নোটিশ পাঠিয়েছিল, কারণ আমি বলেছিলাম ও গরু খায়। আবারও বলছি ও গরু খায়। ও সনাতন ধর্মকে নিয়ে লোকের সাথে চিটিংবাজি করছে। আমার মা এক কাপড়ে বরিশাল ছেড়ে চলে এসছেন। তা শুভেন্দু অধিকারী নিজের ঘর থেকে আগে সাফাই অভিযান শুরু করুন। শুভেন্দু অধিকারীর তো এখন স্লোগান হওয়া উচিত, দফা এক, দাবি এক, অমিত শাহর পদত্যাগ। বিজেপির সকল নেতা কর্মীদের আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, জোরে অনুরোধ করব, দয়া করে আপনারা চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসা করান। ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বাচ্চাদের পড়াশোনার জন্য ট্যাব দিচ্ছে, এর থেকে বড় সাধু উদ্যোগ কিছু হতে পারে না। মানুষের পরিষেবার জন্য বরাদ্দ টাকা রাজ্য সরকার দিয়েছে, সেটা নিয়ে নয়ছয় করে থাকে। কাউকে রেয়াত করা হয়নি, কাউকে রেয়াত করা হবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল। কিছুদিন আগে বিজেপির টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল। পৃথিবীতে কোনো কিছুই হ্যাক প্রুফ বলে বলা যায় না। বাংলার ছেলেপুলেরা আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর সিপিএম শূন্য থেকে মাইনাসে চলে যাচ্ছে। গা জ্বালাতে হবেই, কিছু করার নেই। রাজ্যের ট্যাব কেলেঙ্কারি ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিরোধীরা মনে করছেন যে এর আগে ওয়েসি স্কলারশিপের যে টাকা, সেই টাকা তৃণমূল অর্থাৎ শাসক দলের ব্লক সভাপতির অ্যাকাউন্টে পাওয়া গেছিল। এবারও কি সে ধরনের কোনো ঘটনা হচ্ছে না? তো এটা বিরোধীদের দাবি, কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের পড়াশোনার জন্য ট্যাব দিচ্ছে, এর থেকে বড় সাধু উদ্যোগ কিছু হতে পারে না। কিন্তু সেখানে এই ট্যাব কেলেঙ্কারিতে যেটা আমরা দেখলাম, বিভিন্ন কিছু হ্যাকার সিন্ডিকেট, হ্যাকার সংগঠন এই ট্যাবের টাকা নয়ছয় করেছে। ইতিমধ্যেই 4-5 জন অলরেডি গ্রেফতার হয়েছে। সাইবার ক্রাইম স্বতঃস্ফূর্ততার সাথে, অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। লোকে তো টাকা ফেরত পাবেই, আরও প্রচুর গ্রেফতারি হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা তৃণমূলের ওপর বারবার আঙুল তুলছে, আমি তাদের একটা কথা বলে দিতে চাই, যে তৃণমূল কংগ্রেসের জামানায় যে বা যারা, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতাই হোক না কেন, যদি কোনো রকম মানুষের টাকা, যেটা মানুষের পরিষেবার জন্য বরাদ্দ টাকা রাজ্য সরকার দিয়েছে, সেটা নিয়ে নয়ছয় করে থাকে, কাউকে রেয়াত করা হয়নি, কাউকে রেয়াত করা হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেটা আমরা পার্থ চ্যাটার্জির সময়ও দেখেছি, সেটা এখনও হবে, আগামী দিনেও হবে। কারণ মানুষের দল তৃণমূল কংগ্রেস, মানুষের পরিষেবা নিয়ে আমাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। আর এই যে ট্যাবের যে ঘটনাটি ঘটেছে, এটা সম্পূর্ণ একটা সাইবার ক্রাইম। এটা একটা হ্যাকারদের সংগঠন এই নোংরামিটা করেছে। অ্যারেস্ট হচ্ছে, টাকা ফেরত পাবে মানুষ, আর যারা যারা বঞ্চিত হয়েছেন তারা সবাই ট্যাব পাবেন। কোনো এটার মধ্যে অসুবিধা হবে না। একটা নোংরামি হয়েছে, একটা অপরাধ হয়েছে, সাইবার ক্রাইম অপরাধ করেছে কিছু লোক, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারও করা হবে। ট্যাবের টাকাও ফেরত আসবে, আর যারা যারা এই কারণে ট্যাব পায়নি তারাও আবার ট্যাব পাবে। কিন্তু বাংলার শিক্ষা পোর্টাল, যেই পোর্টাল মানে যেখানে এই বলতে পারি যে তরুণদের স্বপ্নের যে প্রকল্প রয়েছে, যে টাকাটা যে পোর্টালের মাধ্যমে আসছে, সেই পোর্টাল কি কিভাবে এতটা মানে নিরাপত্তা ছাড়া রয়েছে যে হ্যাকাররা সেটা হ্যাক করে নিতে পারছে? এটাও তো একটা প্রশ্ন। কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল। কিছুদিন আগে বিজেপির টুইটার হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল। পৃথিবীতে কোনো কিছুই হ্যাক প্রুফ বলে বলা যায় না। যখন 2000 সাল আসছিল, আজ থেকে 24 বছর আগে, তখন Y2K ভাইরাস বেরিয়েছিল, যেখানে নাকি সব আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সব দেশের সব ইনফ্রাস্ট্রাকচার যেগুলো অনলাইন চলে, সেগুলো নাকি হ্যাক হয়ে যাচ্ছিল। তো যে বিরোধীরা এই কথাগুলো বলছে, আমি তাদের বলবো একটু পড়াশুনো করুন। এত মূর্খের মতো হাই হাই করলে হবে? হ্যাকাররা যত দিন যাচ্ছে তারাও উন্নত হচ্ছে। এদের ব্ল্যাক হ্যাট বলা হয়। সেরকমই হোয়াইট হ্যাট হ্যাকাররা থাকে, যারা সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে এগুলোকে আটকানোর জন্য। আমরা দেখেছি RBI এর মেন সার্ভার হ্যাক হয়ে যেতে। কোনো কিছুই হ্যাক প্রুফ কেউ বলতে পারে না। ইসরায়েলের সার্ভার হ্যাক হয়ে যাচ্ছে। আমরা যখন একটা সরকারি পোর্টাল তৈরি হয়, তার বিভিন্ন ফেল সেফ, বিভিন্ন লোককে ইনকর্পোরেট করে একটা পোর্টাল তৈরি হয়। এবার সেরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাকাররা আছে। আপনার বাংলার প্রচুর বাংলার মানুষ ভুক্তভোগী। ওই ফোন করে আপনার কার্ডের এই ব্যালেন্স হয়ে গেছে, আপনার নতুন কার্ড আসবে, আপনার কার্ড ব্লক হয়ে যাচ্ছে, পিন নম্বরটা বলুন, দিয়ে সব টাকা উঠে যাচ্ছে। এটা তো একটা দৈনন্দিন ক্রাইম চলছে। আর সেগুলো সবই হচ্ছে জামতারার থেকে, গুজরাট থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে। তো আমরা বা প্রশাসন, সেটা তৃণমূল সরকারের প্রশাসন হোক বা যে কোনো রাজ্যের বিজেপির সরকারের প্রশাসন হোক,
সবাই সব রকম চেষ্টা করে যে সরকারি যে ওয়েবসাইট সেগুলোকে বিভিন্ন ফেলসেফের দ্বারা সুরক্ষিত করার, কিন্তু কোনো কোনো সময় সেগুলো হ্যাক হয়ে যায়। কিছু করার নেই এটার মধ্যে তৃণমূল বিজেপির ব্যাপার না, এটা হচ্ছে একটা অপরাধ যেটা কিছু হ্যাকার গোষ্ঠীরা করে থাকে। তারপরে প্রশাসনের কাজ কি আরও ফেল সেফ এনে সেই ওয়েবসাইটটাকে আরও সিকিওর করার, আর যারা হ্যাক করেছে তাদের চিহ্নিত করে তাদের অ্যারেস্ট করা। প্রশাসন, রাজ্য সরকার সেই কাজটাই করছে। যে বিজেপিরা এই ব্যাপারটা নিয়ে হাই হাই করছে তাদের বলবো একটু পড়াশুনো করুন, আপনাদের মূর্খামি দেখে না মানুষ বিরক্ত হচ্ছে। আচ্ছা, বিরোধীদের পক্ষ থেকে সিপিএমের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনাকে নিয়েই যে স্কুল পরিচালন সমিতির নির্বাচন বন্ধ করে দিয়ে তৃণমূল মতব্যদের শীর্ষ পদে বসিয়েছে এই সরকার, যার ফলে শিক্ষার এই অবনতি দেখাচ্ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন সিপিএম বড় বড় কথা বলে না, তখন না আমার মানে কি বলবো, পা থেকে মাথার চুল অবধি জ্বলে যায়। এই বামফ্রন্ট সরকার বলেছিল কম্পিউটার ঢুকতে দেব না, কম্পিউটার পড়ানো হবে না। এই বামফ্রন্ট সরকারের নেতা সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে, রবীন দেব থেকে শুরু করে, অনিল বিশ্বাস থেকে শুরু করে, এদের ছেলেপুলেরা যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, এরা বলেছিল প্রাইমারিতে ইংলিশ পড়াতে দেব না, বলেছিল বামফ্রন্ট। আর এরা এখন বড় বড় শিক্ষা নিয়ে বাতেলা দিচ্ছে। আচ্ছা, আপনারা ভাবুন তো, আমি বাংলা হান্টের দর্শকদের জ্ঞাতার্থে বলছি, আজকের দিনে ধরুন বামফ্রন্ট সরকার এখনও চলছে, আর আপনার বাড়ির সন্তান, আপনার ছেলে বা মেয়ে ইংলিশ জানে না, কম্পিউটার জানে না, একটা সাফাইওয়ালারও চাকরি পাবে ভারতবর্ষে বা বাংলায়? সাফাইওয়ালারও চাকরি পাবে। কেন করেছিল সিপিএম জানেন? যাতে আপনাদের ছেলেপুলেরা মূর্খ হয়ে থাকে, যাতে আপনাদের ছেলেপুলেদের মগজ ধোলাই করে লেনিন পড়াতে সুবিধা হয়। এখন বাংলার ছেলেরা মেয়েরা আর বাল্য বিবাহ হয় না, কন্যাশ্রী পাচ্ছে, ক্লাস 12-এ ভালো রেজাল্ট করলে স্কলারশিপ পাচ্ছে, ক্লাস 12-এ পড়াশোনার জন্য ট্যাব পাচ্ছে, তারপরেও উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে। বাংলার ছেলেপুলেরা আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর সিপিএম শূন্য থেকে মাইনাসে চলে যাচ্ছে। গা জ্বালাতে হবেই, কিছু করার নেই। সেই গাত্রদাহ থেকে এই আর্তনাদ। লজ্জা হওয়া উচিত, বামফ্রন্টের লজ্জা হওয়া উচিত। সিপিএমের পাশাপাশি শুভেন্দু অধিকারীও ইতিমধ্যে একটি দাবি করেছেন যে হসপিটাল এবং চিকিৎসা ক্ষেত্রগুলিতে বা তার পাশাপাশি কলেজগুলিতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই সিসিটিভি ক্যামেরা লাগানোতেও তৃণমূল কংগ্রেস কাটমানি নিচ্ছে। আমি বারংবার বলি, এখনও বলছি, যে বিজেপির বাংলা হান্টের মাধ্যমে বিজেপির সকল নেতা কর্মীদের আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, দয়া করে আপনারা চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসা করান। ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আর আমি এই বাংলা হান্টকেও বলবো, আপনাদেরও যদি সম্ভব হয় কিছু চাঁদা তুলে দিন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতার মানসিক চিকিৎসার জন্য। এটা একটা কথা হলো? আজকে যেমন 4 চাকার গাড়ি হয়, 2 চাকার গাড়ি হয়, সেরকম হিরো হন্ডা স্প্লেন্ডার আর কেটিএমের দাম কি এক হয়? দুটোই তো 2 চাকার গাড়ি। 4 চাকার যেমন সুইফট ডিজায়ার হয়, 4 চাকার আবার মার্সিডিজ বেঞ্জ হয়, দুটোর কি এক দাম? কোথায় কোন সিসিটিভি লাগানো হয়েছে, কোন ব্র্যান্ডের সিসিটিভি লাগানো হয়েছে, কি স্পেসিফিকেশানের সিসিটিভি লাগানো হয়েছে। যেমন আইফোনে, আমি আরও সরলীকরণ করছি দর্শকদের জন্য, আইফোনের যেমন আইফোন 16 বেরিয়েছে, 16-র 3টে মডেল আছে, 256, 512 এক টিভি, 3টের দাম আলাদা, কারণ তার স্পেসিফিকেশান আলাদা। তো কোন সিসিটিভি কোন ব্র্যান্ডের কোন স্পেসিফিকেশানের লাগানো হয়েছে আমি জানি না। এটা যদি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনে হয় যে এর মধ্যে কিছু দুর্নীতি হচ্ছে বা কোনো দুর্নীতি লুকিয়ে আছে, তো শুভেন্দু তো এখন টুইটার নেতা, ও তো আর আগের মতো মেঠো রাজনীতির নেতা নয়, টুইটার নেতা। আর সারাক্ষণ তো তাঁবু খাটিয়ে হাইকোর্টেই বসে আছে। তো যাক না হাইকোর্টে, কে আটকেছে? কেউ তো আটকায়নি। শুভেন্দু অধিকারী আমার নামে মানহানির নোটিশ পাঠিয়েছিল, কারণ আমি বলেছিলাম ও গরু খায়। আবারও বলছি ও গরু খায়, ও সনাতন ধর্মকে নিয়ে লোকের সাথে চিটিংবাজি করছে। সেরকম তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বহু আপনাদের মতো পোর্টালকেও রোজ আইনি নোটিশ পাঠায়। ওর কিছু পেটুয়া লয়ার আছে। তো শুভেন্দু অধিকারীকে বলবো যে এই সব কথা টুইট করে বা সার্বজনীন মঞ্চে বলে লোকের সামনে নিজের মূর্খামিটা প্রকাশ্যে না এনে, যদি আপনার কাছে কোনো তথ্য প্রমাণ থাকেন হাইকোর্টে যান, যেখানে আপনি তাঁবু খাটিয়ে বসে আছেন, হাইকোর্টে কমপ্লেন করুন, তাহলেই তদন্ত হবে, সব কিছু সামনে আসবে। এইসব বোকা বোকা কথা বলে লাভ কী? এই সিসিটিভি নিয়ে যে হিসাব তিনি দিচ্ছেন, যে 2টি হাসপাতালের কথা তিনি বলেছেন, একটি হলো আরামবাগের একটি হাসপাতালে, সেখানে বলছেন একটি সিসিটিভির দাম 3,51,574 টাকা। অন্যদিকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে একটি ক্যামেরার দাম খরচ হচ্ছে 1,65,400 টাকা। এই হিসাব তিনি দিয়েছেন 2টি কলেজের এক একটি করে। আমি আবারও বলছি,
একটা 4 চাকার গাড়ি যেটা কলকাতার থেকে মেদিনীপুর যাবে, সুইফট ডিজায়ার মারুতি কোম্পানি, সেটার দাম 7 লাখ টাকা। আর একটা 4 চাকার গাড়ি যেটা কলকাতার থেকে মেদিনীপুর যাবে, কোম্পানির নাম মার্সিডিজ বেঞ্জ, দাম 70 লাখ টাকা। তফাৎটা কি? দুটোই তো প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই কলকাতার থেকে মেদিনীপুর পৌঁছে দেবে। তফাৎটা হচ্ছে ব্র্যান্ডে, তফাৎটা হচ্ছে স্পেসিফিকেশনে। তো এই দুটো হাসপাতালে কোন ব্র্যান্ডের সিসিটিভি লাগানো হয়েছে, কি স্পেসিফিকেশনের সিসিটিভি লাগানো হয়েছে, এগুলো ভারতীয় সিসিটিভি না বিদেশ থেকে ইম্পোর্ট করা সিসিটিভি, আমার কাছে তথ্য নেই, আমি জানি না। কিন্তু আমি এইটুকু জানি, আমি তো মূর্খ নয় বিজেপিদের নেতাদের মতো, আমি এইটুকু জানি যে একটা সিসিটিভিরই তার ব্র্যান্ড, তার স্পেসিফিকেশন অনুযায়ী তার দামের ফারাক হয়। যেমন গাড়িতেও হয়, 2 চাকার গাড়িতেও হয়, যেমন আমি বললাম হিরো হন্ডা স্প্লেন্ডার আর কেটিএম ডিউকের দাম আলাদা, ঠিক একইভাবে গাড়িতে হয়, মোবাইল ফোনে হয়, সব কিছুতেই হয়। সব ইলেকট্রনিক্স আইটেম থেকে আরম্ভ করে সব সামগ্রীতেই দামের ফারাক হয়। আপনি একটা সাধারণ জিনিস দেখুন না, টাটা সল্ট, নুন, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, টাটার সল্টের নুনের প্যাকেটের দাম কত আর রাস্তায় বিক্রি লোকাল নুনের প্যাকেটের দাম কত, তাতেও তো ফারাক আছে। কিসের ফারাক? কোয়ালিটির ফারাক, স্পেসিফিকেশনের ফারাক, একটা ব্র্যান্ডের ফারাক হয়। তো এই তথ্যগুলো এই দুটো হাসপাতালে কোন ব্র্যান্ড, কোন স্পেসিফিকেশন, কারা সিসিটিভি দিয়েছে আমি জানি না। বিরোধী দলনেতা বলছেন তিনি জানেন। তো তাকে আবারও বলবো যে আপনি তো তাঁবু খাটিয়ে বসে থাকেন হাইকোর্টে পিআইএল করুন। হাইকোর্ট যদি তদন্ত শুরু করে, তদন্ত হবে, মানুষের সামনে প্রকাশ্যে আসবে। আর যদি কেউ বা কারা দুর্নীতি করে থাকে তাদেরও হাজতবাস হবে। তৃণমূল কংগ্রেস তো কোনো দুর্নীতির সাথে আপোষ করে না। তো এখানে তো তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের কোনো ভূমিকা নেই। কেউ যদি দুর্নীতি করে থাকে জেলে যাবে, আর যদি দুর্নীতি না করে থাকে, শুভেন্দু অধিকারী হাওয়া গরম করে, তাহলে বলবো মূর্খামি করবেন না। আর যদি প্রমাণ থাকে হাইকোর্টে কেস করুন, হয়ে গেল। একটু অন্য প্রসঙ্গে যাব আমরা, যে রাজ্যে আল কায়দা যোগ, এনআইএ হানায় এবার বঙ্গীয় এবং সংঘে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও আছে তার সঙ্গে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ থেকে তারা বাংলার মাধ্যমে গোটা দেশে ছড়িয়েছে। বাংলা কি এবার ট্রেসপাসের জায়গায় এসে দাঁড়িয়েছে? তাদের প্রশ্ন এটা। কাদের? কোন বিশেষজ্ঞ? রাজনৈতিক বিশেষজ্ঞ। 2-1টা নাম বলুন না, উত্তর দিতে সুবিধা হবে। বলুন কে বিশেষজ্ঞ, জানেন নাম? আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে এখন মহারাষ্ট্রে ইলেকশন চলছে। সেই মহারাষ্ট্রের ইলেকশনে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আমি বাংলাহান্টের দর্শকদের বলবো গুগলে দেখে নিতে পারেন। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গারা মহারাষ্ট্রে আছে, তাদের 2029-এর ইলেকশনের আগে আমি সবাইকে মহারাষ্ট্র ছাড়া করব। এবার আমার প্রশ্ন হলো যে বিজেপি সরকারে এসছে 2011 সালে, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দেশের সীমান্ত রক্ষা করে বা দেশের সীমান্ত রক্ষা বাহিনী যাদের বলা হয়, তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নেতা। তো তাহলে 2011 সাল থেকে 2024 সাল, এই 13 বছর অমিত শাহ কী করলেন? এটা কি ধরনের মূর্খামি হচ্ছে, কি ধরনের ধাপ্পাবাজি হচ্ছে মানুষের সাথে? অমিত শাহ বাংলায় এসে বলছেন বাংলায় বাংলাদেশি ঢুকে পড়ছে। শুভেন্দু অধিকারী বলছে যারা কাঁটাতার পেরিয়ে এসছে, হিন্দু হোক বা মুসলমান হোক, তাদের ওই বাড়িতে ওই দিকে ফেরত পাঠাবো। তারপরে আবার তিনি একটা চ্যানেলে বলছেন আমার মা এক কাপড়ে বরিশাল ছেড়ে চলে এসছেন। তা শুভেন্দু অধিকারী নিজের ঘর থেকে আগে সাফাই অভিযান শুরু করুক। 2, অমিত শাহকে বলবো যে আপনি 13 বছর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরেও যদি এখনও বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশি হিন্দু বা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা মহারাষ্ট্রে, বাংলায় বা দেশের বিভিন্ন প্রান্তে থাকে, বা এখনও যদি দেশের বর্ডার থেকে অনুপ্রবেশ হয়, তাহলে আপনার তো প্রথম উচিত কান ধরে মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। চেয়ার ছাড়ুন। শুভেন্দু অধিকারীর তো এখন স্লোগান হওয়া উচিত, দফা 1 দাবি 1 অমিত শাহর পদত্যাগ। এই প্রশ্নগুলো তো বিজেপি উত্তর দেবে, তৃণমূল কী বলবে? যদি কোথাও থেকে মানে সাউদি থেকে যদি আইসিস জঙ্গি ভারতবর্ষে ঢোকে, আর সে ধরুন বাংলায় এসে কোথাও একটা বাড়ি ভাড়া নিল, বাংলায় ঢোকার পর তাকে চিহ্নিত করা, তাকে খুঁজে বার করা, সেটা কেন্দ্রীয় একটা ফোর্সের সাথে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ কাজ করবে, ঠিক আছে। কিন্তু একটা আইসিস জঙ্গি যদি সিরিয়া বা ইরান থেকে ভারতবর্ষে আসে, ভারতবর্ষের সীমানাটা রক্ষা করার বা সীমানাটা গার্ড করার দায়িত্ব কার? কেন্দ্র সরকারের, বিএসএফের, ইমিগ্রেশন দপ্তরের। কেন্দ্র সরকার কার? বিজেপির। স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে। এই যে লোককে বোকা ভেবে
লোককে মূর্খ ভেবে সাধারণ ভারতবর্ষের মানুষের সাথে যে ধাপ্পাবাজি চিটিংবাজি করছে না বিজেপি, এই রোহিঙ্গা, মুসলমান, অনুপ্রবেশ, আরে এটা তো ওদের বিফলতা। অমিত শাহর পদত্যাগ করা উচিত অবিলম্বে যদি এখনও দেশে অনুপ্রবেশ হয়। কারণ বিএসএফ যার অধীনে, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 13 বছরের। এটা কেন মানুষ বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না। অমিত শাহকে গিয়ে আপনারা প্রশ্ন করুন, কি করে আল কায়দা জঙ্গি ভারতবর্ষে ঢুকলো, আগে সেই প্রশ্নটা করুন অমিত শাহকে গিয়ে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। আমরা যেমনটা জানতে পারলাম যে ভাটপাড়ায় একজন তৃণমূল নেতাকে একদম সম্মুখে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে বিজেপি দাবি করছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা অশোক সাউ। দেখুন, তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ, 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি অশোক সাউকে আজকে গুলি করে হত্যা করেছে কিছু দুষ্কৃতীরা। বিজেপির কাজটাই হচ্ছে, যেহেতু ওরা বিরোধী দল, তৃণমূল যা বলবে তার উল্টোটা বলা, বা যা ঘটনা ঘটবে তার উল্টোটা বলা, যাতে শাসক দল এবং রাজ্য সরকারের ওপর আঙুল ওঠে। আপনি এখন দুপুর 1:30টায় আমার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি যদি বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছে দুপুর 1:20 বাজে, বিজেপি শুভেন্দু অধিকারী বলবে না রাত 12টা বাজে। এটাই ওদের নিয়ম। চকলেট বোম ফাটলেও তৃণমূলের দোষ। মিঠুন চক্রবর্তী ঝাড়খণ্ডে পকেটমারি হয়ে গেছে বিজেপির মঞ্চ থেকে। চোরটা চিটিংবাজের দল মঞ্চে নিজের নেতাকে ক্যাম্পেন করতে ডেকে ওর পকেটমানি করেছে। এরা আবার তৃণমূলের দিকে আঙুল তোলে, ছেড়ে দিন। কিন্তু এবার সিরিয়াস ব্যাপারে আসি। অশোক সাউকে যে খুন করা হয়েছে সেটা একটা দুষ্কৃতি ঘটনা। এর মধ্যে আমি তৃণমূলের মুখপাত্র হয়ে কোনো বেফালতু মন্তব্য করব না, কারণ ব্যারাকপুর সিপি অলোক রাজরিয়া সাহেব ইতিমধ্যে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে তিনি যিনি মারা গেছেন অশোক সাউ, তিনি সাক্ষী ছিলেন একটা পুরনো মার্ডার কেসে, যেখানে পুলিশ অলরেডি চার্জশিট জমা দিয়েছে, যার জন্য কিছু মানুষের জেল হয়েছে। এটা একটা প্রতিহিংসার জেরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং ওখানে বোমও চার্জ করা হয়েছে, যে জন্য চায়ের দোকানে কিছু মানুষ আহত হয়েছে। এই দুষ্কৃতীদের দ্রুত পুলিশ চিহ্নিত করবে এবং সবকটা জেলের ভেতরে যাবে। এদের এই দুষ্কৃতীগুলো অ্যারেস্ট হওয়ার পর যদি বেরোয় যে এরা বিজেপি, সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের কাউকে রেয়াত করা হবে না। তুমি যদি গুলি চালাও, তুমি দুষ্কৃতী, তুমি যে দলেরই হও, তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার শাসক দল, তোমাকে রেয়াত করা হবে না, তোমার জেল খাটতে হবেই। আর এদের উপরে তো খুনের চার্জ হবে, এদের ফাঁসি হবে, আজীবন কারাদণ্ড বা ফাঁসি হবে, আর সেগুলো অবিলম্বে গ্রেফতার হবে। বিজেপি সব কিছুতেই তৃণমূল দেখে। শুভেন্দু অধিকারী স্বপনে, সায়নে, জাগরণে সারাক্ষণই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মমতা, ঘুম থেকে উঠে অভিষেক ব্যানার্জি, দুপুরে খেতে গিয়ে মমতা ব্যানার্জি, রাত্রে ঘুমানোর সময় আবার অভিষেক ব্যানার্জি দেখে চোখে। তো এইসব কথা বলবে, কিছু করার নেই। কিন্তু যে আসল ঘটনাটা ঘটেছে, সেখানে কিছু দুষ্কৃতীরা একটা পুরনো কেসের জেরে খুন করেছে। এসপি এই বিবৃতি দিয়েছেন। এদের খোঁজ চলছে, দ্রুত এরা সবাই অ্যারেস্ট হবে। আর যে দলেরই হোক না কেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, যে ধর্ম বর্ণরই হোক না কেন, যারা গুলি করে অশোক সাউকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে খুনের মামলা হবে। আর তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন, শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আর প্রশাসন, তাদের আজীবন কারাদণ্ড বা ফাঁসির সাজা চাইবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।